নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। সুর চড়াচ্ছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসম মডেল শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হতে যাচ্ছে। হেমন্ত বিশ্ব শর্মা যে স্টাইলে অসমে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লড়াই করছেন, ঠিক পশ্চিমবঙ্গে সেই একই স্টাইলে শুভেন্দু অধিকারীকে দিয়েও এই লড়াইটা করানো হচ্ছে এই পশ্চিমবঙ্গের মাটিতে। সেই আবহে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয়দুর্গ অর্থাৎ ফোর্ট উইলিয়ামে, স্বাধীনতার প্রথম একজন প্রধানমন্ত্রী এলেন ফোর্ট উইলিয়ামে বিজয়দুর্গে সম্পূর্ণ একটি প্রশাসনিক বৈঠক করতে। শুধুই কি প্রশাসনিক বৈঠক, আজকের এই পর্বে দাঁড়িয়ে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন অসম থেকে পশ্চিমবঙ্গে আসছেন, তার আগে অসমে একটি রাজনৈতিক সভায় তার বক্তব্য রাখছিলেন। পশ্চিমবঙ্গের সফরটা সম্পূর্ণ প্রশাসনিক বৈঠক। এসছেন, কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করেছেন, সেখান থেকে সরাসরি চলে গেছেন রাজভবনে, এবং সেই রাজভবনে যাওয়ার পর সেখানে কিন্তু কোনো রাজনৈতিক বৈঠক করেননি। সরাসরি পরের দিন চলে গেছেন ফোর্ট উইলিয়ামে, সোমবার দিন। সেখানে অজিত ডোভাল, রাজনাথ সিং, তাদের উপস্থিতি, চিফ অফ ডিফেন্স স্টাফ এবং সমস্ত মিলিটারি তিনটে সেগমেন্টের তাদের প্রধান, তাদের নিয়ে বৈঠক করেছেন, করে সরাসরি আবার দিল্লির পথে চলে গেছেন। ইচ্ছে হলেই পারতেন পশ্চিমবঙ্গে রাজনৈতিক একটি বৈঠক করতে, কিন্তু এই প্রশাসনিক বৈঠকটাকে পুরোপুরি প্রশাসনিক রাখার পরিকল্পনা, এবং তার আগে অসম থেকে সুরটা চড়িয়ে এলেন। মেসেজটা তো শুধু অসমের মানুষকে দিলেন না, পশ্চিমবঙ্গের নবান্নকেও দিলেন, পশ্চিমবঙ্গের মানুষকেও দিলেন। অসমের মাটি থেকে ভার্চুয়াল দুনিয়া, ফলত স্বাভাবিকভাবে অসমের মাটি থেকে যে সুরটা নরেন্দ্র মোদী চড়ালেন, ঠিক সেই সুরটা কিন্তু এই পশ্চিমবঙ্গে ভেসে এলো প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে পা রাখার আগে। আমি নরেন্দ্র মোদীর সেই বক্তৃতার একটা ছোট্ট অংশ এই পর্বে আপনাদের লিখলো। मैं देखता हूं घुसपैठियों को बचाने में तुम कितनी ताकत लगाते हो और घुसपैठियों को हटाने में हम कैसे अपना जीवन लगा देते हैं। हो जाए मुकाबला। অসমের মাটি থেকে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী যে বক্তৃতা দিয়েছেন, বক্তৃতার নির্যাসটা হলো বাংলাদেশ সীমান্ত এলাকায় জনবিন্যাস বদলে দিতে অনুপ্রবেশকারীদের ব্যবহার করা হচ্ছে। এটি জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এক বিরাট হুমকি। তার রুখতেই দেশে ডেমোগ্রাফি মিশন চালু করা। 2024 সালে কিন্তু এটা নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি ছিল, ডেমোগ্রাফি মিশন। আর ঠিক সেই ঘোষণাটাই শেষ পর্যন্ত পরিষ্কারভাবে অসমের মাটি থেকে করলেন, এবং করে তারপর পশ্চিমবঙ্গে এলেন। পশ্চিমবঙ্গে বিজয়দুর্গে যে বৈঠক, সেই সময় একই সঙ্গে ঠিক পরের দিন, মানে যখন নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে বৈঠক করছেন, সেই দিন শুভেন্দু অধিকারী চলে যাচ্ছেন দিল্লিতে, এবং সেই দিল্লিতে গিয়ে প্রায় 45 মিনিট টানা ঝোড়ো 45 মিনিট অমিত শাহ ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে বৈঠকটা করলেন। আপাত দৃষ্টিতে বলা হচ্ছে তিনি একটি নির্দিষ্ট পুজোর আমন্ত্রণের জন্য গেছেন শুভেন্দু অধিকারী দিল্লিতে। শুধুই কি আমন্ত্রণ? শুভেন্দু অধিকারীর মতো ব্যক্তি এবং অন্যদিকে অমিত শাহর মতো ব্যক্তি দুজন 45 মিনিট টানা বসছেন, নিজেদের মধ্যে একান্ত আলাপচারিতা করছেন, কথা বলছেন। শুধুই কি দুর্গাপুজোর আমন্ত্রণ? আমার স্থির বিশ্বাস সেটা তো নয়। আমার স্থির বিশ্বাস কেন, সেটাই বাস্তবতা, যে পুরোদস্তর একটি রাজনৈতিক বৈঠক অমিত শাহর বাসভবনে শুভেন্দু অধিকারী কী করে এলেন, কী বললেন, কী আলোচনা করলেন আমরা জানি না, কিন্তু 2026-এর নির্বাচনের আগে খুব ক্রুশিয়াল নভেম্বর এবং ডিসেম্বর মাস। ফলত নভেম্বর এবং ডিসেম্বর মাসে কী প্রস্তুতি হচ্ছে, ভারত সরকারের পক্ষ থেকে কী প্রস্তুতি হচ্ছে, বা বিজেপির পক্ষ থেকে কী প্রস্তুতি হচ্ছে, বা শুভেন্দু অধিকারীকে অমিত শাহ কী নির্দেশ দিলেন, সেগুলো নিয়ে জল্পনা কল্পনা হবে, রাজনৈতিক বিশ্লেষকরা আলোচনা করবে। কিন্তু নিশ্চিতভাবে শুধুমাত্র পুজোর আমন্ত্রণ উপলক্ষ ছিল না, এটা ধরে নেওয়াই যেতে পারে। ঠিক সেই সময় দাঁড়িয়ে যখন একদিকে শুভেন্দু অধিকারী অমিত শাহর সঙ্গে বসছেন, আপনার একটু সিকোয়েন্সটা ভেবে দেখুন। রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী, তিনি রবিবার দিন বিকেলবেলা এসে পৌঁছচ্ছেন দমদম এয়ারপোর্টে, সেখান থেকে সরাসরি চলে যাচ্ছেন রাজভবন। সেই রাজভবনের এতে রাত্রিবেলা শ্রমিক ভট্টাচার্যকে ডেকে নিচ্ছেন আধ ঘন্টার আলোচনায়, এবং সেই মিটিংয়ে নির্যাস কী হলো সেটাও বাইরে এলো না। শুভেন্দু অধিকারীর সঙ্গে অমিত শাহর কী বৈঠক হলো সেটাও কিন্তু প্রকাশ্যে এলো না। ফলত স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যদি একটু ঘটনাগুলোকে পরম্পরা পরপর সাজাই, যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী অসম থেকে দাঁড়িয়ে একটা বক্তৃতা দিলেন, এবং সেই বক্তৃতাটাই সাম্প্রতিককালে নরেন্দ্র মোদীর সব থেকে বলিষ্ঠ বক্তৃতা। আমি একাধিক বক্তৃতা নরেন্দ্র মোদী ইদানিংকালে শুনেছি। পশ্চিমবঙ্গে 3টে রাজনৈতিক সভায় বক্তৃতা দিয়েছেন গত 2-3 মাসের মধ্যে। সেই বক্তৃতায় এত ঝাঁজ ছিল না, কিন্তু অসমের মাটিতে কেন এত ঝাঁজ? কেন অসমে সামনে 2026-এ অসমেও নির্বাচন, পশ্চিমবঙ্গেও নির্বাচন। ফলত অসমের মাটিতে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে মেসেজটা দিচ্ছেন, যে ডেমোগ্রাফিক মিশনটা চালু করতে চলেছেন, এবং অনুপ্রবেশকারী বলা বাহুল্য উচ্চারণ করেনি, কিন্তু অনুপ্রবেশকারী, মুসলিম অনুপ্রবেশকারী যারা অবৈধভাবে এই ভারতবর্ষে আছেন, তাঁদের উদ্দেশ্যে যে মেসেজটা দিচ্ছেন, সেই মেসেজটা ভাবার কোনো কারণই শুধু অসমের জন্য।
পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেই মেসেজটা দিচ্ছেন, সেই মেসেজটা অসম থেকে দিয়ে এলেন এবং তার বক্তৃতা নিশ্চিতভাবে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে গেছে, পশ্চিমবঙ্গের বহু মানুষ সেই বক্তৃতাও শুনেছে। ফলে অসম থেকে এই বক্তৃতাটা দিয়ে পশ্চিমবঙ্গে এলেন, কিন্তু পশ্চিমবঙ্গে এসে কোনো রাজনৈতিক বৈঠক করলেন না, কোনো পলিটিক্যাল লিডারদের সঙ্গে একান্তে কোনো আলোচনায় বসলেন না, পুরো ব্যাপারটা একটা প্রশাসনিক রূপ রাখলেন। এই প্রশাসনিক রূপের মধ্যে কি শুধুই প্রশাসন আছে, আর কিছু নেই? নিশ্চিতভাবে ভারতবর্ষের সার্বভৌমত্ব আছে, নিশ্চিতভাবে ভারতবর্ষের সীমান্ত আছে, চীন আছে, বাংলাদেশ আছে, মায়ানমার আছে, সামগ্রিকভাবে এই এলাকার সামগ্রিক পরিস্থিতিটা আছে, তো অস্বীকার করে লাভ নেই। আমি খালি ভাবছিলাম যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই বৈঠকটা তো দিল্লি থেকে বসে করতে পারতেন, দিল্লিতে তার বাসভবন থেকে বসে করতে পারতেন, তার অফিস থেকে বসে করতে পারতেন, বা দিল্লিতে ডেকে পাঠিয়ে সমস্ত সেনাপ্রধানদের নিয়ে অজিত ডোভাল রাজনাথ সিংকে নিয়ে বৈঠক করতে পারতেন। সেটা না করে সরাসরি দিল্লি থেকে উড়ে এলেন পশ্চিমবঙ্গে এবং স্বাধীনতার পর প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ফোর্ট উইলিয়ামে ভেতরে বসে বৈঠকটা করলেন। কী কারণ থাকতে পারে? শুধুই কি সীমান্ত? না, মেসেজটা দেওয়া, মেসেজের মধ্যে অনেকগুলো অর্থ আছে এবং রাজনৈতিক অর্থ আছে, এ তো অস্বীকার করে লাভ নেই। মিলিটারিকে সম্পূর্ণভাবে প্রস্তুত রাখা, তার কারণ এমন অনেক ঘটনা এই পশ্চিমবঙ্গের মাটিতে আগামী কয়েক মাসে হতে পারে, যার জন্য মিলিটারিকেও প্রস্তুত রাখা, এটা রাজ্যের মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে বুঝেছেন। 5 দশকের রাজনীতিবিদ, তার না বোঝার কারণেই তিনি বুঝেছেন, মেসেজটা দিলেন। আপনারা একটু খেয়াল করে দেখুন, নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গ ভিজিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো প্রেস স্টেটমেন্ট সেভাবে আলাদা করে দিতে পারলেন না। কেন দিতে পারলেন না? তার কারণ নরেন্দ্র মোদী সেই সুযোগটা দিলেন না। এক, দ্বিতীয়ত হচ্ছে যে অজিত ডোভাল, রাজনাথ সিং এবং সেনাপ্রধানদের নিয়ে বৈঠকের মধ্য দিয়ে যে মেসেজটা ক্লিয়ার করলেন, ফর এনি সিচুয়েশন তোমরা তৈরি থেকো, এই জায়গাটা দেওয়ার ব্যবস্থা করে চলে গেলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। এই বৃহত্তর রাজনীতিটা কিন্তু বাংলার মাটিতে খুব প্রাসঙ্গিক এই সময়, এই মুহূর্তে দাঁড়িয়ে। কেন বারবার সেনাদের অপদস্থ করা হয়, কলকাতার রাজপথে সেনাদের অপদস্থ করা হয়েছে, দেখেছেন বর্ডার সিকিউরিটি ফোর্সকে কীভাবে সীমান্তবর্তী এলাকাগুলোতে অপদস্থ করা হয়। এবং একই সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের মাটিতে বিভিন্ন ধরনের অভিযান চলছে, পুশব্যাক অভিযান, ধরপাকড় অভিযান, উচ্ছেদ অভিযান একই সঙ্গে চলছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে। যেখানেই বাংলাদেশের অনুপ্রবেশকারীরা, বিভিন্ন জঙ্গিরা লুকিয়ে থাকতে পারে, সেখানে একদম চরমতম অবস্থান কিন্তু কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে নিচ্ছেন। এবং সেই চরমতম অবস্থানের প্রেক্ষিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এই বৈঠকটায় সীমান্ত সমস্যার ব্যাপারে সেনাবাহিনী কীভাবে সিচুয়েশনটা ট্যাকেল করবে মেসেজটা দিয়ে দিলেন। কিন্তু এই মেসেজটার মধ্যেও একটা পলিটিক্যাল মেসেজ আছে টু দি স্টেট, যারা অনুপ্রবেশকে এনকারেজ করে, যারা রোহিঙ্গাদের এনকারেজ করে, অন্তত বিজেপির দৃষ্টিভঙ্গিতে। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু শুভেন্দু অধিকারীর দিল্লির বৈঠকটা, পরপর 3টে জিনিস আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে। অসম থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মেসেজ দেওয়া, এক, দ্বিতীয়ত হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে প্রশাসনিক বৈঠক করা, আর 3 হচ্ছে দিল্লিতে দাঁড়িয়ে পুরোদস্তুর একটা রাজনৈতিক বৈঠক অমিত শাহর সঙ্গে শুভেন্দু অধিকারী। এই 3টিকে যদি আপনারা পাশাপাশি ফেলে মেলান, তাহলে অসম নির্বাচন এবং পশ্চিমবঙ্গ নির্বাচন দুটোর কিন্তু একটা লাইন ড্র করছে ভারত সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকার। এবার প্রশ্নটা হচ্ছে, অমিত শাহর সঙ্গে শুভেন্দু অধিকারীর আলোচনা কী কী বিষয় উঠে থাকতে পারে? 2026-এর নির্বাচন নিশ্চিতভাবে আছে। এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে একটা যে এক শ্রেণীর মানুষের মধ্যে যে মানসিকতাটা তৈরি হয়েছে যে দিল্লির বিজেপি সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, ফলত সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের লাইনটাকে ভাঙার আলোচনাও নিশ্চিতভাবে অমিত শাহর সঙ্গে শুভেন্দু অধিকারী হয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। নিশ্চিতভাবে কোনো আলোচনাই বাইরে আসেনি, একটি শব্দ, একটি লাইনও বাইরে আসেনি, কিন্তু একটা ছবি বাইরে এসছে, যে ছবিটাই কিন্তু অনেক কথা বলছে। আমার আজকের এই প্রতিবেদনের শেষাংশে শুধু এইটুকু কথা বলবো, অসমে হেমন্ত বিশ্ব শর্মাকে যেভাবে অ্যাবসলিউটলি পাওয়ারফুল করা হয়েছে, অ্যাবসলিউটলি পাওয়ারফুল। আপনারা জানেন হেমন্ত বিশ্ব শর্মা অসমের মাটিতে দাঁড়িয়ে অনুপ্রবেশকারীদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে ট্যাকেল করছেন, সেটা কিন্তু একটা দৃষ্টান্ত তিনি গড়ে ফেলেছেন। এবং ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর সমর্থন তার পেছনে আছে, ভারতবর্ষের নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, তাঁরও সমর্থন তার পেছনে আছে। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু শুভেন্দু অধিকারী যে হার্ড লাইনটা আছে, একদম অ্যাবসলিউটলি হার্ড লাইনার শুভেন্দু অধিকারী, এবং দিনের পর দিন, প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড মানুষকে নিয়ে সংঘবদ্ধ যে একটা মাস মুভমেন্টের দিকে শুভেন্দু অধিকারী দক্ষিণবঙ্গ, মধ্যবঙ্গকে টেনে নিয়ে গেছেন, এটা সর্বভারতীয় দিল্লির বিজেপি নেতৃত্ব বোঝেন এবং অবশ্যই অমিত শাহ, নরেন্দ্র মোদী বোঝেন। ফলত সেই প্রেক্ষিতে দাঁড়িয়েই
শুভেন্দু অধিকারীর সঙ্গে অমিত শাহর এই বৈঠকটায় আরও কিছু দিকনির্দেশ নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারীও পেয়েছেন এবং শুভেন্দু অধিকারীও পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে যে ফ্যাক্টরগুলো খুব ইম্পর্ট্যান্ট হয়েছে, বিশেষ করে জনবিন্যাসের পরিবর্তনটা নিয়ে শুভেন্দু বারবার চিৎকার করছেন, বারবার কথা বলছেন এবং সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মুখে ডেমোগ্রাফিক মিশন এবং সেনাদের তাঁর ইনস্ট্রাকশন এবং অমিত শাহর সঙ্গে শুভেন্দুর বৈঠক, সামগ্রিকভাবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কতটা দ্রুত এফেক্টিভ করা যায়, নির্বাচন কমিশন কতটা ফ্রি অ্যান্ড এফেক্টিভলি পশ্চিমবঙ্গে নির্বাচন করেন এবং তার সঙ্গে ইডি সিবিআই সংক্রান্ত নির্দিষ্টভাবে অনেক আলোচনাই হওয়ার কথা, যে তাদের ভূমিকাও পশ্চিমবঙ্গের এক শ্রেণীর মানুষ সবসময় ভালো চোখে দেখছেন। সবই জল্পনার ব্যাপার, কোনোটাই নির্দিষ্টভাবে বলা যায় না, কিন্তু সামগ্রিকভাবে একটা কথা খুব পরিষ্কারভাবে বলা যায়, সেটা হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মার মতোই কিন্তু শুভেন্দু অধিকারীকে পাওয়ারফুল করে এই পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেসকে উৎপাটিত করার পরিকল্পনা কিন্তু একটা ছবিই বলে দিচ্ছে। সেই দিকেই কিন্তু সমস্তটা এগোচ্ছে। খুব পরিকল্পিতভাবে নরেন্দ্র মোদীকে অসম থেকে যে বক্তৃতাটা দিয়েছেন, সেই বক্তৃতাটা নরেন্দ্র মোদী দিয়েছেন, ওয়েল ড্রাফটেড প্ল্যান, এবং পশ্চিমবঙ্গে আসার আগে পশ্চিমবঙ্গের মানুষ এবং পশ্চিমবঙ্গের শাসককে মেসেজ দিয়ে কলকাতায় এলেন, আর শুভেন্দু অধিকারী চলে গেলেন অমিত শাহর সঙ্গে একদম দরজা বন্ধ করে 45 মিনিটে একটা বৈঠকে। সবটাই খুব আমার কাছে খুব প্রাসঙ্গিক মনে হয়েছে, খুব অর্থবহ মনে হয়েছে। আমি আজকের এই প্রতিবেদনের শেষ পর্বে যে কথা দিয়ে শুরু করেছিলাম, যে নরেন্দ্র মোদীর সাম্প্রতিককালে কোনো বক্তৃতায় এত ঝাঁজ দেখিনি, যে ঝাঁজটা কিন্তু পশ্চিমবঙ্গে আসার আগে, পশ্চিমবঙ্গের ফ্লাইট ধরার আগে, গৌহাটি থেকে কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করার আগে গৌহাটিতে দাঁড়িয়ে যে বক্তৃতাটা দিলেন, সেটা 3 কোটির অসমের জন্য শুধু না, 10 কোটি পশ্চিমবঙ্গের জন্য। আমি এই প্রতিবেদনের শেষ পর্বে তার বক্তৃতার একটা অংশ আপনাদের শোনাব। घुसपैठियों के माध्यम से बॉर्डर के इलाकों में डेमोग्राफी बदलने की साजिशें चल रही है। ये राष्ट्रीय सुरक्षा के लिए बहुत बड़ा खतरा है। इसलिए अब देश में एक डेमोग्राफी मिशन शुरू किया जा रहा है। भाजपा का लक्ष्य है घुसपैठियों से देश को बचाएंगे, घुसपैठियों से देश को मुक्ति दिलाएंगे। और मैं उन राजनेताओं को भी कहना चाहता हूं, आप जो चुनौती लेकर के मैदान में आए ना, मैं सुना तान करके उस चुनौती को स्वीकार करता हूं। और लिख लो, मैं देखता हूं घुसपैठियों को बचाने में तुम कितनी ताकत लगाते हो और घुसपैठियों को हटाने में हम कैसे अपना जीवन लगा देते हैं। हो जाए मुकाबला। घुसपैठियों को बचाने के लिए निकले हुए लोगों को भुगतना पड़ेगा। मेरे शब्द सुन के रखो, ये देश उनको माफ नहीं करेगा।